মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি মাওয়া। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অনুবাদ উপন্যাস। উপন্যাসটির নাম আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা। এর মূল লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এবং অনুবাদ করেছেন রফিকুম মুনির চৌধুরী। তাহলে শুরু করছি আজকের প্রথম পর্ব। আমার বয়স 90 পূর্ণ হওয়ার দিন ইচ্ছে হলো উঠতি বয়স্কা কোনো কুমারীকে সারা রাত ধরে পাগলের মতো ভালোবাসি। রোসা কাবারকাসের কথা ভাবলাম, এক পতিতালয়ের মালিক, যে তার ডেরায় নতুন কোনো মেয়ে এলেই খাস কাস্টমারদের খবর দিতে ভুলত না। বহুবার ডাকার পরও রোসার ওই লোভনীয় ডেরায় যায়নি। তার কোনো কুপ্রস্তাবেও সাড়া দেয়নি কখনো, যদিও সে আমার এই নৈতিকতাকে থোড়াই পাত্তা দিত। সময় কোথায় ধুইয়া মুইসা যাইব এসব নৈতিকতা? মুখে এক তাচ্ছিল্যের হাসি নিয়ে এমনটা বলতো রোসা। সে আমার চেয়ে বয়সে একটু ছোট ছিল। বহু বছর হয় রোসার কোনো খোঁজ খবর রাখিনি। মরে টরে গেল কিনা কে জানে। এরকম ভাবতে ভাবতে ফোনটা করলাম, আর ওই প্রান্তে ফোনটা যে ধরল তার কণ্ঠস্বরটা চিনতে একটুও ভুল হলো না আমার। এবং কোনো রকম ভনিতা ছাড়াই রোসার প্রশ্নের জবাবে সরাসরি বললাম, হ্যাঁ আজই লাগবে। সে একটু দীর্ঘশ্বাস ছাড়ে। হায় রে আমার পণ্ডিত, 20 বছর কোনো খবর ছিল না, আর এতদিন পর যোগাযোগ করেই আজব এক আবদার করতেছেন। মুহূর্তের মধ্যেই তার স্বভাবসুলভ ছলচাতুরি মার্কা কথাবার্তার ফাঁকে জানালো যে তার ডেরায় অনেক মেয়ে আছে, কিন্তু তাদের কেউই কুমারী নয়। আমি আবার মনে করিয়ে দিলাম, না, আমার কুমারী মেয়ে প্রয়োজন, এবং সেটা আজ রাতেই। সে একটু উদ্বেগজনিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার, হইলটা কি? কি প্রমাণ করতে চান? অহমে একটু লাগলো, সেটা চেপে গিয়ে বললাম, না তেমন কিছু না, হঠাৎ ইচ্ছে হলো। আর আমি কোনটা পারি আর কোনটা পারি না সেটা আমি ভালো করেই জানি। রোসা এক ধরনের আবেগশূন্য কণ্ঠে বলল, পণ্ডিতেরা অনেক কিছু জানে, কিন্তু তার মানে এই না যে সব কিছু জানে। সত্যিকারের কন্যারাশির জাতক হইল এই আপনাগো মতো আগস্টে জন্ম নেওয়া কয়েকজন। আমাকে আরো কিছু সময় দেন। মন যে সেটা মানবে না তাকে বললাম, বরং অপেক্ষাই করেন। দৃঢ়চিত্ত কণ্ঠে অনেকটা পুরুষদের মতো করে বলে সে, এবং জানায় যে ওই রকম কাউকে খুঁজে পেতে 2 দিনও লেগে যেতে পারে। উত্তরে আমি অনেকটা গম্ভীর স্বরে বললাম, আমি যে বয়সে এসে পৌঁছেছি তাতে এখন প্রতিটি ঘন্টাই আমার কাছে 1 বছরের সমান, আর তুমি বলছো অপেক্ষার কথা? তাহলে আর কি করা? দ্বিধাহীন কণ্ঠে রোসা বলে, কোনো অসুবিধা নেই, বরং মজাই লাগতেছে। দূর শালা, 1 ঘন্টার মধ্যেই আবার ফোন করুম। একটা কথা হলো কি, নিজের সম্বন্ধে বেশি কিছু কি বলবো? মানুষ 1000 মাইল দূর থেকে দেখলেই বোঝে। আমি দেখতে কুৎসিত, স্বভাবে লাজুক ও সেকেলে, কিন্তু সেগুলোকে এড়িয়ে এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলো ঢেকে রেখে আমি ভান করেছি উল্টোটা হওয়ার। কিন্তু আজ হলো কি, আজ ইচ্ছে করছে নিজের স্বাধীন ইচ্ছা অনুযায়ী কিছু একটা করি, নিজের চেতনায় একটু প্রশান্তি আসুক। আর এই ভাবনা অনুযায়ী প্রথম কাজটা সেরেছি রোসা কাবারকাসকে ওই অদ্ভুত ফোনটা করার মধ্য দিয়ে। যে বয়সে বেশিরভাগ মানুষই পৌঁছাতে পারে না, মরে যায়, সে বয়সে এসে আমি নতুন এক জীবন শুরু করলাম বলা যায় সেদিন। পেছন ফিরে দেখলে সেটাই মনে হচ্ছে আজ। সান নিকোলাস পার্কের রাস্তার ধারের এক ঔপনিবেশিক কৃতির বাড়িতে থাকি আমি। সেখানটায় আমার সারাটা জীবন কেটেছে নারী সঙ্গবিহীন। ভাগ্যের মুখও কোনোদিন দেখলাম না। এ বাড়িতেই আমার বাবা মা থেকেছেন এবং মৃত্যুবরণ করেছেন, আর আমিও একা একা এ বাড়িতেই মরার আশা রাখি। সেই একই খাটে শুয়ে, যে খাটে আমার জন্ম, যে খাটে শুয়ে শুয়ে আমি স্বপ্ন দেখেছি সুদূরের। কোনো রকম দুঃখ ছাড়াই চলে যাব একদিন। 19বিংশ শতাব্দীর শেষের দিকে নিলাম করে আমার বাবা এ বাড়িটা কিনেছিলেন। নিচের তলাটা এক ইতালিয়ান লগ্নিকারক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছিলেন। ওরা লাইটের দোকান দিয়েছিল। আর এই দ্বিতীয় তলাটা
ওই ইতালীয় ব্যবসায়ীদের কোনো একজনের কন্যার সঙ্গে বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাবেন বলে নিজের কাছে রেখে দিয়েছিলেন। ফ্লোরিনা দে দিওস কার্গামান্তোস নামে কন্যাটি মোৎসার্টের সুর তুলতে পারত চমৎকার, অনেক ভাষায় কথা বলতে পারত। এই শহরে এর আগে এত সুন্দরী ও বিদুষী নারী কখনো বাস করেনি। এই নারী আর কেউ নন, আমার মা। বাড়িটার পরিবেশ বেশ খোলামেলা, প্রচুর আলো, চুনা পাথরের খিলান, ফ্লোরেন্সের মোজাইক পাথরের কাজ সারা বাড়িতে। 4টা কাঁচের দরজা দেওয়া একটা লম্বা টানা বারান্দা আছে, যেখানটায় মার্চ মাসের রাতে বসে আমার মা আর তার ইতালিয়ান চাচাতো মামাতো ফুফাতো বোনেরা মিলে প্রেমগীত গাইতেন। ওখানে বসলে সান নিকোলাস পার্ক ও তার গির্জা এবং ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি দেখা যায়। আরও দূরে চোখ মেললে চোখে পড়বে নদীবন্দরবর্তী গুদাম ঘরগুলো এবং বিশাল মাগদালেনা নদীর বিস্তৃত প্রান্তর। এর মোহনা 7 মাইল অবধি। বাড়িটার একটাই সমস্যা, দিনের বিভিন্ন সময় একটু একটু করে রোদের তেজ বাড়তেই থাকে, আর সে কারণে দুপুর সিয়েস্তার সময় আধো ছায়া আধো আলোয় একটু আরাম করে ঘুমানোর জন্য সব জানালা বন্ধ করে দিতে হয়। যে বছর থেকে এ বাড়িতে আমি একা হয়ে গেলাম, সে 32 বছর বয়সে আমি ঘর বদলে বাবা মা যে ঘরটায় থাকতেন সে ঘরটায় গিয়ে উঠলাম। পাঠাগারের দিকে যাওয়ার পথের দরজাটা খুলে দিলাম, যেটা এতদিন বন্ধ ছিল। অর্থের প্রয়োজনে ঘরের জিনিসপত্র বিক্রি করতে থাকলাম। শেষমেশ বইপত্র আর পিয়ানোটা ছাড়া ঘরে আর কিছুই অবশিষ্ট রইল না। 40 বছর ধরে এল দিয়ারিও দে লাস পাস নামের পত্রিকায় তার বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছি। বিশ্বের বিচিত্র খবর মোর্স কোডের মাধ্যমে শূন্য থেকে ধরে খবরগুলোকে দেশীয় ভাষায় গদ্যে সাজিয়ে লেখার কাজ ছিল আমার। আজ আমার হাল একেবারেই খারাপ। ওই অফিসের পেনশনের টাকা সব ফুরিয়ে গেছে। স্প্যানিশ ও লাতিন ব্যাকরণের শিক্ষক হিসেবে যা পেয়েছি সেটাও যৎসামান্য। প্রায় অর্ধ শতাব্দী ধরে এত খাটাখাটুনি করে যা কিছু লিখেছি সেটা থেকেও কিছুই আসে না। আর সঙ্গীত ও থিয়েটার বিষয়ক ছুটকা ছাটকা কলাম যেগুলো লিখেছি বহুবার বিভিন্ন জনের অনুরোধে, সেগুলো থেকে কিছুই পাইনি। লেখালেখি ছাড়া জীবনে আর কিছুই করিনি। যদিও আমি পেশায় লেখকও নই, কিংবা লেখক হওয়ার গুণও আমার মধ্যে নেই। রচনা লেখার পদ্ধতিগত নিয়মকানুনকে আমি পুরোপুরি উপেক্ষা করি, আর লেখালেখির মধ্যে নিজেকে যতটুকু জড়িয়েছি তাও জীবনে যা যা পড়েছি তারই আলোকে। একেবারে অকপটে বলা যায় যে আমি এমন এক চিজ যার কোনো গুণগান নেই। আমি মরে গেলে আমার পরিচিত জনদের আমাকে নিয়ে বলার মতো কিছুই থাকবে না। তাই আমি চেষ্টা করছি আমার অসাধারণ প্রেমের স্মৃতিকথাটা একটু গুছিয়ে লিখে রাখা যায় কিনা। যেদিন আমার বয়স 90 পূর্ণ হলো, সেদিনটা আমার শুরু হলো ভোর 5টায়, যেমনটা আমি সবসময় করে এসেছি। দিনটা ছিল শুক্রবার, আর কাজ বলতে ছিল কেবল এল দিয়ারিও দে লাস পাস পত্রিকার রবিবাসরীয় সংখ্যার লেখাটা লিখে ফেলা। ভোর হতে না হতেই আমার যেসব সমস্যা দেখা দিল তাতে আর ভালো বোধ করার কোনো কারণ ছিল না। সেই ভোর থেকেই শরীরের বিভিন্ন জায়গায় গিটে গিটে ব্যথা করছিল, পাছা জ্বালা করছিল, আর প্রায় 3 মাস খরার পর জোর ঝোড়ো বাতাস বইছিল। কফি খেলাম, গোসল সারলাম, মৌমাছি পড়ে আছে এরকম মিষ্টি মধু লাগানো একটা পেয়ালা নিলাম, সঙ্গে 2 টুকরা রুটি। ওই দিনের একমাত্র খবর হলো আমার 90তম জন্মদিন। বয়স নিয়ে কোনোদিনই ভাবিনি, কিন্তু বয়স এমন যে আপনাকে জানান দেবেই। যেমন করে ঘরের ছাদের ফুটো জানিয়ে দেয় যে ঘরের বয়স হয়েছে। আর কতদিন? সেই ছেলেবেলা থেকেই শুনে আসছি, কেউ মারা গেলে তার চুলে যে উকুনগুলো বাসা বেঁধেছিল সেগুলো ভয়ে গুটিসুটি মেরে মাথা ছেড়ে বালিশের তলায় গিয়ে লুকায়। ওই মৃত ব্যক্তির পরিবারের কেউ না আবার দেখে ফেলে এই লজ্জায়। এটা আমাকে সৌভাগ্যক্রমে এমন একটা জিনিস শিখিয়েছিল যে স্কুলে যাওয়ার সময় চুলে নারকেল তেল দেওয়া বন্ধ করে দিলাম, আর অল্প বিস্তর চুল যাও এখনো মাথায় আছে
সেটা ধুই সাবান দিয়ে। বলতে চাইছি, মৃত্যুর বোধের চেয়ে বরং সামাজিক ক্ষমতা সম্পর্কেই সম্যক ধারণা আমার সেই ছোটবেলা থেকে। কয়েক মাস ধরেই ভাবছিলাম যে ৯০তম জন্মদিনে ফেলে আসা দিনগুলোর জন্য কোনো হাপিত্যেশ করে দিনটাকে নষ্ট করব না, বরং উল্টো এই যে বৃদ্ধ হলাম সেটাকে ঘিরে আনন্দ করা যায় কিনা সেটাই দেখব। প্রথমেই নিজেকে প্রশ্ন করলাম, আমি যে বৃদ্ধ হয়েছি সেই বোধটা আমার ভেতর কবে থেকে জন্ম নিল, এবং উত্তরে দেখলাম ৯০তম জন্মদিনের মাত্র দিন কয়েক আগে থেকে এই বোধটা আমার ভেতর বাসা বেঁধেছে। মনে পড়ে ৪২ বছর বয়সে কাঁধের এক ব্যথার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছিল এবং ডাক্তার দেখিয়েছিলাম এ কারণে। কিন্তু ডাক্তার অসুখটাকে গুরুত্বের সঙ্গে নেননি, বরং উল্টো আমাকে বললেন, এ বয়সে এরকম একটু একটু ব্যথা হবেই, এটা স্বাভাবিক। তাহলে তো বলতে হয়, ডাক্তারকে বললাম, অস্বাভাবিক ব্যাপারটা হলো আমার বয়স। ডাক্তার সাহেব কেমন একটু ব্যথাতুরভাবে হাসলেন। আপনি তো দেখি মশাই দার্শনিক, ডাক্তার আমাকে বললেন। সেই ৪২ বছর বয়সে প্রথম বার্ধক্য নিয়ে ভেবেছিলাম, কিন্তু অচিরেই সেটা ভুলে গিয়েছিলাম। বয়স বাড়ার সঙ্গে এতগুলো বছর প্রতিদিনই শরীরের কোনো না কোনো অংশের ব্যথা নিয়ে ঘুম থেকে উঠছি। কখনো কখনো তো মনে হয়েছে এই বুঝি মরণ ব্যথা, কিন্তু দেখা গেছে তার পরদিনই ব্যথাটা চলে গেছে। ওসব দিনে কারো চেহারা যদি তার বাবার মতো হতে শুরু করলো, তো অমনি বলা হতো যে ওটা তার বয়সের লক্ষণ। সেই মোতাবেক তো আমি সারা জীবনই তরুণ রইলাম, কেননা আমার ঘোড়ামার্কা চেহারায় আমার বাবার রুক্ষ ক্যারিবীয় কিংবা আমার মায়ের চমৎকার ইতালীয় আদল কখনোই ছিল না, আজও নেই। আসল ব্যাপারটা হলো এই যে আমার মধ্যে বয়সের ছাপজনিত কোনো পরিবর্তন এলেও সেটা এতই ধীর গতিতে হয়েছে যে লক্ষ্যই করা যায়নি। আমার ভেতর থেকে দেখলে আমি তো সেই আমিই আছি। পরিবর্তন কিছু হয়ে থাকলে সেটা বলতে পারবে অন্যরা। বয়স ৫০-এর কোঠায় আসার পর বার্ধক্য নিয়ে প্রথম ভাবা শুরু করলাম, যখন অনুভব করলাম আস্তে আস্তে খেয়াল কেমন ছুটে যাচ্ছে। তন্ন তন্ন করে সারা বাসায় খুঁজেও চশমা জোড়া যখন পেতাম না, ঠিক তখনই দেখা যেত ওগুলোকে কোথাও রেখেছি। গোসল করতে গিয়ে বাথরুমে রেখে এসেছি, কিংবা হয়তো কিছু একটা পড়তে গিয়ে যে চোখে দিয়ে বসে আছি সে খেয়ালই নেই। একদিন তো ২ বার নাস্তা করলাম, একবার যে করেছি সে খেয়ালই ছিল না দ্বিতীয়বার। বন্ধুরা সতর্ক করে দিয়ে জানালো ওদের নাকি একই গল্প গেল সপ্তাহেও একবার বলেছি। মাথার মধ্যে এক গাদা পরিচিত মুখের ছবি ছিল, আর কিছু ছিল যাদের নামে চিনতাম, কিন্তু কারো সঙ্গে দেখা হলে তো খেয়াল ছুটে যেত। মুখের সঙ্গে নামের আর নামের সঙ্গে মুখের ছবি গুলিয়ে ফেলতে শুরু করলাম। কার নাম যে কি সেটা মনে করতে একটু সময় লাগত। যৌবন নিয়ে আমার কখনোই কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আমার যৌনশক্তির ব্যাপারটা ঠিক আমার চেয়েও আমার সঙ্গিনীদের উপর নির্ভর করত বেশি, আর ওরা ভালো করেই জানে কিভাবে কখন ওটাকে চাইতে হয়। ৮০ বছরের যেসব বালক এই ব্যাপারটার একটা সমাধান খুঁজতে ডাক্তারের শরণাপন্ন হয়, তাদের কথা ভাবলে আমার হাসি পায়। ৯০ বছর বয়সে পৌঁছালে ওরা করবেটা কি? কিন্তু তাতে কিছু যায় আসে না। বেঁচে থাকার জন্য মানুষকে কত কিছু করতে হয়। বরং বলা যায় বার্ধক্যে এসে জীবনটা এটা অর্জন করে যে এই বয়সে এসে অনেক কিছুর খেয়াল ছুটে যায়, যার অনেকাংশই অতটা জরুরি নয় মনে রাখা। কিন্তু ওই বয়সে এসে অবস্থাটা এমন খুব কমই হয় যে আমাদের জীবনের যেসব সত্য জানতে আমরা আগ্রহী সেগুলো আমরা মনে করতে পারি না। রোমান প্রাজ্ঞ সিসেরো কলমের খোঁচায় তুলে ধরেছিলেন, এমন কোনো ব্যক্তি নেই যে তার ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখেছে তা বার্ধক্যে এসে ভুলে যায়। ঠিক এই রকম ও অন্যান্য নানা বিচিত্র চিন্তাভাবনার আলোকে প্রথম কিস্তিটা যখন লেখা শেষ, তখন আগস্টের সূর্য তার তাপ ছড়াতে শুরু করেছে পার্কের বাদাম গাছ আর নদীর বুকে ভাসমান চিঠিপত্রে বোঝাই নৌকার গলুইয়ের ফাঁকে। খরার কারণে ১ সপ্তাহ বিলম্বে আসা চিঠি বোঝাই নৌকাটি বন্দরের সংকীর্ণ নালীপথে
হাঁকডাক তুলে ভিড় করল। আমি ভাবলাম এভাবেই আমার বয়স ৯০-এ গিয়ে ঠেকল। দ্বিধা ভাবনা ব্যতিরেকে ভনিতাপাত দিয়ে সে চেপে বসা স্মৃতি জাগানিয়া মুহূর্তের যোগ সাজসেই বুঝি রোসা কাবারকাসকে ফোন করে বললাম, আমার ৯০তম জন্মদিনে এক বিশেষ রাত কাটাতে চাই, আর সে আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে কিনা। বয়স হওয়া সত্ত্বেও শরীর স্বাস্থ্যের দিক থেকে বহু বছর ধরেই আমি প্রশান্তির সঙ্গে সময় কাটাচ্ছিলাম। মূলত আগে পড়া ধ্রুপদী সাহিত্যের এটা ওটা আবার পড়ে আর উচ্চমার্গীয় সঙ্গীতের কনসার্টে যাওয়া আসার মধ্যেই আমার দিন কেটে যাচ্ছিল। কিন্তু ওই দিন কি যে হলো, আকাঙ্ক্ষার বশবর্তী না হয়ে পারলাম না। মনে হচ্ছিল এ যেন খোদার তরফ থেকে আসা কোনো তার বার্তা। আর ফোনটা করার পর থেকে আর কোনো কিছু লিখতে পারছিলাম না। হেমাকটা পাঠাগারের এক কোণে ঝুলিয়ে রাখা ছিল, যেখানটায় দিনের বেলা সূর্যের আলো পড়ে না। পেটটাকে ঝুলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। অপেক্ষায় আর তর সইছিল না। আমার ছেলেবেলাটা কেটেছে বহুমুখী প্রতিভাধর এক মায়ের আশ্রয়ে। কিন্তু বয়স ৫০-এর কোঠায় পৌঁছার পর মা যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গেলেন। আর ছিলেন প্রথানুগামী বাবা, যিনি কোনো রকমের ভুল ত্রুটি মেনে নিতে পারতেন না। বিপত্তিক বাবার শয্যায় মৃত্যুর ডাক এলো এমন একদিন, যেদিন নেয়ারল্যান্ডিয়ার চুক্তি স্বাক্ষর হয়। আর এই চুক্তির মাধ্যমে ১০০০ দিনের যুদ্ধসহ পূর্ববর্তী শতাব্দীর অসংখ্য গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। শান্তি চুক্তির পর শহরে অদ্ভুত এক পরিবর্তন এলো, যেটা আগে থেকে কেউ চিন্তা করেনি বা আশাও করেনি। আলুচা সড়কের পুরনো সব খাবারের দোকানে অসংখ্য স্বাধীনচেতা নারী ভিড় করতে লাগলেন। পরবর্তী সময়ে এ সড়কটির নাম হয় আবেও, এবং আরও পরে আজ রাস্তাটির নাম হয় কোলন বা কলম্বাস অ্যাভিনিউ। আমার প্রাণে এই শহর নিরন্তর বিদ্যমান, যে শহরের মানুষের মধুময় স্বভাব আর তার নির্মল আলো কাছের ও দূরের সবাইকে কাছে টেনে নেয়। পয়সা না দিয়ে কোনোদিনই কারো সঙ্গে রাত কাটাইনি। আর মাঝে মধ্যে এমন যখন হয়েছে যে যার সঙ্গে রাত কাটালাম বেশ্যাবৃত্তি তার পেশা নয়, তখন তাকে যুক্তি দিয়ে বা যেভাবেই হোক বুঝিয়েছি যে পয়সাটা তাকে নিতেই হবে। এরপর সে পয়সাটা ডাস্টবিনে ফেলে দিক বা যাই করুক। আমার বয়স যখন ২০ বছর, তখন একটা খাতা নিয়ে আমার এ জাতীয় নৈশকালীন কর্মকাণ্ডের কথা লিখতে শুরু করলাম এক নোট বইয়ে। শয্যাসঙ্গিনীর বয়স, নামধাম, কোথায় রাত কাটালাম, কেমন করে কি হলো, তার সংক্ষিপ্ত বর্ণনা। বয়স যখন ৫০-এ গিয়ে ঠেকল, তখন গুণে দেখা গেল মোট ৫১৪ জন নারীর নাম পাওয়া যাচ্ছে ওই নোট বইয়ে। আর তাদের প্রত্যেকের সঙ্গে অন্তত একবার করে হলেও রাত কাটিয়েছি। মাঝে মধ্যে শরীরে যখন আর সইত না, সেরকম অনেকবার আর টুকে রাখা হয়নি। আর কাগজের নথি ছাড়াই দেখলাম যে সবকিছু বলতে পারছি। আমার নিজস্ব একটা নিয়ম নীতি মেনে চলতাম এক্ষেত্রে। দল বেঁধে কখনো কিছু করতে যাইনি, কিংবা জনসমক্ষেও কিছু করিনি কখনো। গোপন কথা কারো সঙ্গে বলতেও যাইনি, কিংবা কাউকে রসিয়ে শরীর বা সত্তার গল্প শোনাইওনি। সেই তরুণ বয়স থেকেই বুঝতে পেরেছিলাম যে কেউই অপরাধের শাস্তির বাইরে নয়। একটু অন্য রকমের একমাত্র যে সম্পর্কটা বহু বছর ধরে আমি বজায় রেখেছিলাম, সেটা ছিল অসম্ভব রকমের বিশ্বাসী দামিয়ানার সঙ্গে। দামিয়ানা বলতে গেলে ছিল একেবারে বালিকা, আদিবাসী ইন্ডিয় জাতের, বেশ শক্তমক্ত ও পাহাড়ি। কথাবার্তা তেমন কিছুই বলতো না। এমনকি আমি যখন লিখতাম, তখন না জানি আবার আমার মনোযোগ নষ্ট হয় সেটা ভেবে খালি পায়ে সন্তর্পণে চলাফেরা করত। মনে পড়ে করিডোরে হেমাকে শুয়ে আমি লা লোসানা আন্দালুসা পড়ছিলাম, এবং হঠাৎ একটু করে খেয়াল করলাম লন্ড্রি ঘরে একটু হেলান অবস্থায় সে। পরনের স্কার্টটা এতটাই ছোট ছিল যে তার মাংসল উরুর অনেকখানি দেখা যাচ্ছিল। এক অদ্ভুতুরে জ্বরের প্রকোপে ওকে কোলে তুলে নিয়ে গেলাম পেছনে। একেবারে হাঁটু পর্যন্ত জামাটাকে নামিয়ে পেছন থেকে ওকে জাপটে ধরলাম। আহ সেনিয়র, সে বলল, বিষণ্ণ এক গোঙানি সহ। এরকম করবেন না।
এক প্রচণ্ড ঝাঁকুনি অনুভব হলো তার শরীরে। কিন্তু ও শটান হয়েছিল। হঠাৎ করে এভাবে তাকে অপদস্থ করার অনুশোচনায় তাকে ওই দিন অন্য দিনের চেয়ে দ্বিগুণ পরিমাণ টাকা দিতে চাইলাম। যদিও এমনিতেই ওর রেট ছিল বেশ চড়া, কিন্তু ও সেটা গ্রহণ করল না এবং অগত্যা আমি ওর বেতন বাড়িয়েছিলাম মাসে একটা বোনাস যোগ করে। ও আমার কাপড় চোপড়ও ধুয়ে দিত। মাঝে একবার ভেবেছিলাম যে বিছানায় রাত কাটানোর এসব কাহিনী হয়তো একদিন আমার ফেলে আসা জীবনের দিনগুলোর দুঃখ দুর্দশার চালচিত্র হবে। আর এরকম ভাবতে ভাবতেই একদিন মাথার মধ্যে এক শিরোনাম এসে হাজির, আমার দুঃখ ভারাক্রান্ত বেশ্যাদের স্মৃতিকথা। বাইরের জনসমক্ষে আমার জীবনটা বলতে গেলে কৌতূহলোদ্দীপকই ছিল। পিতামাতার এতিম সন্তান, ভূত ভবিষ্যৎহীন এক ব্যাচেলর, মাঝারি মানের সাংবাদিক, কার্তাহেনা দে ইন্দিয়াসের হুইগোস ফ্লোরেন্সের উৎসবের 4 বারের ফাইনালিস্ট। আর তার সঙ্গে কুৎসিত চেহারা সুরতার কারণে কার্টুনিস্টদের কাছে আমার আকর্ষণই অন্যরকম ছিল। সোজাসাপটাভাবে বলতে গেলে হারিয়ে যাওয়া এক জীবন, যার সূচনা সেই সন্ধ্যা থেকে, যে সন্ধ্যায় মা আমাকে হাত ধরে নিয়ে গিয়েছিলেন এল দিয়ারিও দে লা পাস পত্রিকার অফিসে। এই অভিপ্রায়ে যে তার ছেলে স্প্যানিশে আড়ম্বরপূর্ণ ভাষায় পাণ্ডিত্য করতে গিয়ে যা লিখেছে সেটা ছাপানো হবে। বেশ ঘটা করে রবিবাসরীয় সংখ্যায় পত্রিকার প্রধান সম্পাদকের ভূমিকা সহ ছাপা হয়েছিল সেটা। অনেক বছর পর জেনেছিলাম যে মা আমার সেই সংখ্যাসহ পরপর আরও 7টি সংখ্যার জন্য পত্রিকাওয়ালাদের টাকা দিয়েছিলেন আমার লেখাটি ছাপানোর জন্য। কিন্তু এটা জেনেও আমার কোনো অপমান বোধ বা ওই জাতীয় কিছু হয়নি, কেননা ততদিনে আমার সাপ্তাহিক ওই কলাম তার নিজস্ব ডানায় ভর দিয়ে পাখা মেলতে শুরু করেছে। আর তাছাড়া ততদিনে আমি পত্রিকা অফিসটির টেলিগ্রাফ অপারেটর এবং সঙ্গীত বিষয়ক সমালোচক হিসেবেও কাজ শুরু করেছি। চমৎকার রেজাল্ট সহ ব্যাচেলর ডিপ্লোমাটা পাওয়ার পর একই সঙ্গে 3টি সরকারি কলেজে স্প্যানিশ ও লাতিন ভাষার অধ্যাপনা শুরু করলাম। শিক্ষক হওয়ার কোনো রকম ট্রেনিং আমার ছিল না, সুতরাং ওই হিসেবে আমি ছিলাম বাজে এক শিক্ষক। অনেকটা উদ্দেশ্যহীনভাবে পড়াতাম, আর ঘরে পিতামাতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্কুলে আসা ওই ছেলেপুলেদের প্রতিও কোনো রকম মায়া দয়া দেখাতাম না। একটা জিনিসই করতাম ক্লাসে, আর সেটা হলো আমার কাঠের রুলারটা নেড়ে নেড়ে ওদের শাসাতাম আর বলতাম আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে আবৃত্তি করতে আমার প্রিয় কবিতাখানি। এইসব ফাবিও, কি বেদনা! এখন কি দেখো, নিঃসঙ্গতার ক্ষেত, কি বেদনা বিধুর ক্ষেত। একদা ছিল বিখ্যাত ইতালিকা কাল। বহু বছর পর বার্ধক্যে এসে আমার হঠাৎ করে মনে হলো ছাত্রছাত্রীরা আমাকে ভেঙিয়ে আমার কাঁধে একবার লিখে রেখেছিল অধ্যাপক বেদনা বিধুর। এই ছিল মোটামুটি আমার জীবন, এবং এর বাইরে আর কিছুই করিনি। ক্লাসের ফাঁকে দুপুরের আহারটা সেরে নিতাম। রোজ সন্ধ্যা 6টায় পত্রিকার অফিসে গিয়ে হাজির হতাম, আর মোর্স কোডের মাধ্যমে তার বার্তা সংগ্রহ শুরু করতাম। রাত 11টায় পরের দিনের পত্রিকার জন্য সবকিছু যখন গোছগাছ ঠিক, তখন শুরু হতো আমার আসল জীবন। প্রতি সপ্তাহে 2 থেকে 3 রাত কাটাতাম চীনা টাউনের বেশ্যাপাড়ায়, এক এক দিন এক এক কোম্পানির খদ্দের হয়ে। এরকম দুবার তো বছরের সেরা কাস্টমার খেতাবও পেয়েছিলাম। রাতের আহারটা সারতাম কাছের রোমা ক্যাফেতে। খাবারটা খেয়েই ক্যাফে থেকে বেরিয়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে যেটা চোখে পড়ত সে বেশ্যালয়ে ঢুকে যেতাম পেছনের দরজা দিয়ে গোপনে। এরকমটা করতাম ভালো লাগতো বলে। পরবর্তী সময়ে একদিন টনক নড়ল যে এসব জায়গায় হোমরা চোমরা রাজনৈতিক নেতাদের অনেকেই আসেন, আর সঙ্গমকালে তাদের শয্যা সঙ্গিনীদের আদর করে বেপাশে রাষ্ট্রের বহু গোপন কথা বলে বসে থাকেন। আর এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে আড়াল বলতে এমন এক পাতলা বোর্ড যে একটু কান পাতলেই পাশের ঘরের সব কথাবার্তা শোনা যায়। ঠিক একইভাবে কানে এলো আমার উদ্দেশ্যহীন কুমার জীবনের সঙ্গে মেলান ক্রিমেন সড়কের এতিম বালকদের সমকামিতার গল্পটা। ভাগ্য ভালো যে আমি ব্যাপারটা ভুলে গেলাম।
আমার সম্পর্কে ওরা ভালো কিছুও বলেছে, কথাগুলো মূল্যবানও বটে। খুব ভালো বন্ধু বলতে যেটা বোঝায়, সেরকম কোনো বন্ধু কখনোই ছিল না আমার। যা কয়েকজন বন্ধু বা ছিল, তারা সবাই নিউ ইয়র্কে মরে ভূত। হয়তো তাদের আত্মা ওখানে হাহাকার করছে, তাদের অতীত জীবনে আর ফেরা হলো না বলে। অবসর নেওয়ার পর থেকে আমার আর তেমন কিছুই করার রইল না, শুধু প্রতি শুক্রবার সন্ধ্যায় পত্রিকা অফিসে লেখাটা নিয়ে যাওয়া ছাড়া। মাঝে মধ্যে এটা ওটা করি, এখানে ওখানে যাই, চারুকলায় কনসার্ট, শিল্পকলা কেন্দ্রের জন্মলগ্ন সদস্য যে আমি। নানা রকম জনসাধারণমুখী কল্যাণমূলক সংস্থার কনফারেন্স কিংবা অ্যাপোলো থিয়েটারে কোনো বিশেষ সপ্তাহ, এসবেও যাওয়া পড়ে। সে তরুণ বয়স থেকেই ছাদ নেই, এরকম সিনেমা হলে যাচ্ছি সিনেমা দেখতে। সিনেমা দেখতে দেখতে মাথার উপর আকাশে ফকফকে জ্যোৎস্না উঠল, কিংবা আকাশ ভেঙে বৃষ্টি নামল। আর এমনই বৃষ্টির তাণ্ডব যে নিউমোনিয়া হওয়ার জোগাড়। কিন্তু সিনেমা দেখার চেয়ে আমার আকর্ষণটা ছিল শুধু টিকিটের মূল্যে, বা অনেক সময় পয়সা ছাড়াই, বা শুধু বিশ্বাসের বশে যেসব রাতের পাখি সঙ্গে নিত তাদের ঘিরে। সিনেমা ঠিক আমার বিষয় নয়, শার্লি টেম্পল পর্যন্তই আমার দৌড়। জীবনে মাত্র 4 বার ঘুরতে গেছি কোথাও, তাও কার্তাহেনাদে ইন্দিয়াসের ফুল খেলা উৎসবে। আমার বয়স তখনও 30 হয়নি। ওখানে মোটর লঞ্চে চেপে এক রাতে গিয়েছিলাম সাক্রামান্তো মেন্তিয়েলের নিজস্ব বেশ্যালয়ে, শান্তামার্তায়, তারই নিমন্ত্রণে। গার্হস্থ্য জীবনে আমি খাওয়া দাওয়া করি খুব কম, আর যেটা দেওয়া হয় সেটাই খাই। দামিয়ানা যখন বুড়িয়ে গেল, তখন থেকে রান্না বন্ধ, আর তখন থেকে আমি ওই ক্যাফে রোমায় গিয়ে আলু ডিম ভাজি খাই রোজ রাতে, পত্রিকা অফিসের কাজের পর। এভাবে আমার দিন কাটছিল, এবং 90তম জন্মদিনের প্রাক্কালে হলো কি, দুপুরে কিছু খেতে পারছিলাম না। বই পড়তে বসেও দেখলাম পড়া হচ্ছে না। মাথায় কেবল রোসা কাবারকাসকে ফোন করার চিন্তাটা ঘুরছিল। কাঠফাটা রোদে দুপুর 2টায় বাইরে মানুষজনের চিৎকার চেঁচামেচি, আর খোলা জানালায় রোদের তেজে অতিষ্ঠ হয়ে 3 বার আমাকে জায়গা বদল করতে হলো হেমক দোলনায়। সবসময়ই আমার কেন যেন মনে হয়েছে, প্রতি বছর আমার জন্মদিনে বছরের সবচেয়ে বেশি গরম পড়ে। অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছিলাম, কিন্তু সেদিনটা কেমন যেন একটু অন্যরকম ছিল। কিন্তু কেন, সেটা ঠিক ঠাউর করে উঠতে পারছিলাম না। বিকেল 4টার সময় নিজেকে একটু শান্ত করার অভিপ্রায়ে হুয়ান সেবাস্টিয়ান বাখের 6 সুরস ফর চেল্লোর সুর শোনার চেষ্টা করলাম, বিখ্যাত পাবলো কাসালসের বাজনায়। আমার বড় পছন্দের সেরা সুর ওটা, কিন্তু ভেতরে ভেতরে প্রশান্তির বদলে কেমন যেন দুর্বলতা বোধ করা শুরু করলাম। রেকর্ডের দ্বিতীয় ট্র্যাকটা ছেড়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। একটু তন্দ্রা মতো এলো, এবং স্বপ্নে ওই চেল্লোর গোঙানি ভেসে এলো আবার। আর দেখলাম এক দুঃখ বোঝাই নৌকা ভেসে গেল। ঠিক তৎক্ষণাৎ টেলিফোনের আওয়াজে ঘুম ভেঙে গেল, এবং রোসা কাবারকাসের গেয় কণ্ঠস্বরে আমি জীবন ফিরে পেলাম। আপনার ভাগ্যটা ভালো, সে বলে। একটা মাইয়ের খোঁজ পাইছি, একেবারে কচি, আপনি যা চাইছেন তার চেয়েও ভালা। কিন্তু ঘটনা হইল, ওর বয়স ঠিক 14ও হয় নাইকা। মুসিবতটা এটাই। বাচ্চা হলেও আমার কোনো আপত্তি নেই, আমি খুশি মনে বললাম। রোসার এরকম বলার পেছনে কি কারণ থাকতে পারে সেটা না ভেবেই। না, আপনার জন্য বলছি না, মুসিবতটা তো আমার, সে বলে। একবার জেলে ভইরা দিলে 3 বছর থাকতে হইব, সেইটার পয়সা কে দিব? কেউই এই পয়সা দিতে যাবে না, আর ও তো নয়ই। রোসার ওইখানে যেসব মেয়ে আছে, তারা একেবারে অল্প বয়সে কাজ শুরু করে ওর ডেরায়, এবং তাদের থেকে রোসা পয়সা নেয়, কারণ ওর জায়গায় ওরা উপার্জন করছে, আর ওর জন্য এটা ব্যবসা। এবং এরা এক সময় রোসাকে দিতে দিতে পতুর হয়ে বেশ্যা হিসেবে ঐতিহাসিক এই বেশ্যালয়ে নেগ্রা ইউফেনিয়ার অযাচিত জীবন বেছে নেয়। রোসাকে কোনোদিন কোনো দণ্ড দিতে হয়নি, কেননা ওর ডেরায় স্থানীয় কর্তৃপক্ষের অনেক বিশিষ্টজনেরই আনাগোনা। একেবারে গভর্নর থেকে শুরু করে
মেয়র অফিসের সাধারণ কেরানি পর্যন্ত। সুতরাং নেগ্রা ইউফেনিয়া বেশ্যালয়ের মালিক সর্দারনির কোনো রকম সমস্যা যে হবে না, সেটা সহজেই অনুমেয়। সুতরাং তার ওই সব নীতিগত কারণ দর্শানোর মানে হল কাস্টমারের কাছ থেকে এই সুযোগে বেশি পয়সা বাগিয়ে নেওয়া। শাস্তির মাত্রা যত, রেটও তত বেশি। শেষমেশ ঠিক হলো এই বিশেষ ব্যবস্থার জন্য ওকে আরও 2 পেসো বাড়িয়ে দিতে হবে, এবং ঠিক রাত 10টায় আমি তার ওখানে উপস্থিত হব 5 পেসো অগ্রিম সহ। 10টার ঠিক 1 মিনিট আগে গেলেও কাজ হবে না, কেননা বালিকা মেয়েটি তার ছোট ভাই বোনদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রিউমেটিক আক্রান্ত মাকে ঘুম থেকে জাগিয়ে তারপর আসবে। আর 4 ঘন্টা বাকি। কিসব ভাবতে ভাবতে আমার বুকের ধরপড়ানি বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে প্রায় দম বন্ধ হয়ে আসে। কি কাপড় পরে যাই সেটা নিয়ে ব্যস্ত থেকে সময় পার করার দুর্বার চেষ্টা করলাম। না, নতুন আর কি পরব, আগে যা পরতাম তাই। দামিয়ানা বলতো যে আমি যেভাবে কাপড় পরি তাতে নাকি আমাকে বিশপের মতো দেখায়। একেবারে ছোট একখানা ছুরি দিয়ে একটু চুল দাড়ি কাটলাম। রোদের তেজে গোসলখানার পানি একেবারে গরম হয়েছিল। অপেক্ষা করলাম একটু ঠান্ডা হোক। গোসল সেরে তোয়ালে দিয়ে গা মোছার সময় মনে হলো নতুন করে ঘামছি। রাতের প্রহরের সঙ্গে মিলিয়ে কাপড় পরলাম। সাদা লিনেনের কোট, নীল ডোরাকাটা শার্ট, চীনা সিল্কের টাই, জিঙ্ক পাউডার দিয়ে নতুন করে সাফ করা বুট জোড়া, সোনালি ঘড়ি, আর সেটার মাথায় সিংহমূর্তির একটা ছোট্ট চাবি। শেষে প্যান্টটা একটু টেনে ফিটফাট করে পরলাম, যাতে আমাকে দেখে কেউ না বুঝে যে আমি কয়েক ইঞ্চি কমে গেছি। আমি যে মিসকিনের মতো চলাফেরা করি সেটা সবাই জানে, যদিও আমার বাড়ি দেখে সেটা বোঝার কোনোই উপায় নেই। কিন্তু আসল ঘটনা হলো ওরকম রাত কাটানোর পেছনে যে খরচ, সেটা আসলেই আমার যৎসামান্য সঞ্চয়ের উপর রীতিমতো জুলুম। বিছানার নিচের টাকা রাখার ট্রাঙ্ক থেকে 2 পেসো নিলাম রুম ভাড়া হিসেবে। 4 পেসো দিতে হবে বেশ্যালয়ের মালিক সর্দারনিকে, 3 পেসো মেয়েটির জন্য, আর 5 পেসো নিলাম রাতের আহার ও আনুষঙ্গিক খরচ যদি লাগে সেজন্য। সব মিলিয়ে মোট 14 পেসো, যেটা প্রতি মাসে পত্রিকা অফিস থেকে পাই ওই রবিবাসরীয় লেখাটির জন্য। একটা ছোট ব্যাগের ভেতর পয়সাগুলো ভরলাম। গায়ে ল্যান্ডম্যান অ্যান্ড ক্যাম্প বার্কলে অ্যান্ড কোম্পানির আগুয়া দে ফ্লোরিদা পারফিউমের বোতল থেকে একটু খুশবু ছড়ালাম। এরপর কেমন একটা ভয় গ্রাস করল। ঘড়িতে 8টা বাজার পর প্রথম সিঁড়ি দিয়ে নামলাম ভয়ে ভয়ে, পা টিপে টিপে। এরপর রাতের কোলে হাঁটা দিলাম ঘর ছেড়ে। বেশ বাতাস দিচ্ছিল। ফাসিও কলোনে একদল জড়সড় হয়ে প্রায় চিল্লিয়ে চিল্লিয়ে ফুটবল নিয়ে আলোচনা করছিল। আশপাশে অনেক ট্যাক্সি দাঁড়িয়ে। ফুল ধরে আছে এরকম এক মাতার রাতন গাছের নিচে দাঁড়িয়ে পিতলের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল কয়েকজন। নোতারিউস সড়কের কাছে রাস্তায় খদ্দের খুঁজে বেড়াচ্ছিল এক অতি গরিব বেশ্যা। আমাকে দেখে সিগারেট চাইল বরাবরের মতো, আর আমিও বরাবরের মতো উত্তর দিলাম। প্রায় 33 বছর 2 মাস 17 দিন হয় সিগারেট ছেড়েছি। এম আলাম্ব্রে দে ওরো নামের বিশাল দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় নিজেকে দেখলাম ওদের ঝকঝকে ডিসপ্লে জানালায়। ঠিক কেমন বোধ করছিলাম সেটা খেয়াল করিনি, কিন্তু নিজেকে বেশ বুড়ো বুড়ো লাগছিল, আর পোশাকটাও কেমন হতদরিদ্র। রাত 10টার একটু আগে ট্যাক্সি নিলাম এবং ট্যাক্সি চালককে বললাম আমাকে ইউনিভার্সাল কবরস্থানের ওখানটায় নিয়ে যেতে। আমি ঠিক চাইছিলাম না ও জানুক যে আমি কোথায় যাচ্ছি। সামনের লুকিং গ্লাসে কৌতুকের সঙ্গে তাকিয়ে আমাকে সে বলে, আর যাই হোক আমি বেশ ভালোভাবে জিন্দা আছি, যেমনটা আপনি আছেন। স্যার, দয়া করে আমাকে ভয় দেখিয়েন না, এবং ঈশ্বর আমাদের দুজনকেই ভালো মতো বাঁচিয়ে রাখুক। কবরস্থানের কাছে এসে দুজনই একসঙ্গে নামলাম, কারণ তার কাছে ভাঙতি ছিল না। সুতরাং লাতুম্বায় আমাদের পয়সা ভাঙাতে হলো। আদিবাসী ইন্ডিয়দের একটি খাওয়ার দোকান এই লাতুম্বা। ভোরবেলায় এখানে দেখা যায় সব মাতাল একত্র হয়ে তাদের মৃত আত্মীয় পরিজনের জন্য কান্নাকাটি করছে। ট্যাক্সি ভাড়া মিটমাট হওয়ার পর
ট্যাক্সি চালক একটু গম্ভীর মুখে আমাকে বলে, সাবধানে থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন মশাই। রোসা কাবারকাসের ডেরায় আগের অবস্থা আর নেই। ওকে ঠিক ধন্যবাদ দেওয়ার সুযোগও পেলাম না। আর সবার মতো বুঝলাম যে এই আসমানের নিচের এমন কিছু নেই যেটা এই পাসেও কলোনের গাড়ি চালকদের কাছে অজানা। হাঁটতে হাঁটতে এমন একটা এলাকায় ঢুকলাম যেখানে আমার বয়সী প্রায় কাউকেই চোখে পড়ল না। এখানে রাস্তাগুলো বেশ চওড়া ও বালুকাময়, বাড়িঘরগুলোর দরজা খুলে রাখা, দেয়ালের পলেস্তারা পড়ে যাচ্ছে, ছাদের উপর খেজুর গাছগুলো কেমন মরা মরা, আর উঠোন প্রায় পরিত্যক্ত গোছের। কিন্তু এলাকার মানুষ শান্তিতে আছে বলে মনে হয় না। প্রায় সব বাড়িতেই দেখলাম চলছে সপ্তাহান্তের উদ্যম পার্টি, ঢাকঢোলের আওয়াজে কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমি একটু দ্রুতলয়ে হাঁটা দিলাম ওই পার্টি পাগল উদ্যম নৃত্যরত মানুষের ভিড়ের পাশ দিয়ে। কেউই ঠিক আমার দিকে তাকালো না, একমাত্র এক মুলাটো ছাড়া, যে এক বাড়ির দরজার কাছে বসে ঝিমাচ্ছিল। আদিওস ডক্টর, প্রাণপণে চিল্লিয়ে বলল সে। শুভ সঙ্গম। তাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমার আর কী বা করার ছিল। হাঁটতে হাঁটতে প্রায় 3 বার থামলাম একটু দম নেওয়ার জন্যে, এবং শেষ পর্যন্ত গন্তব্যের কাছাকাছি ঢালু রাস্তায় এসে পৌঁছালাম। ওখান থেকে আকাশের বিশাল তামাটে চাঁদটা চোখে পড়ল, দূরে প্রান্তরে জেগে উঠছে। একই সঙ্গে আমার পেটের ভিতরের এক জরুরি ডাকে আমি গন্তব্যাভিমুখে ছুট লাগালাম। কিন্তু অনেকক্ষণ সময় নিল। রাস্তার শেষ মাথায় পৌঁছে, যেখানটায় পাড়ার বাড়িঘর শেষ হয়ে ফলের গাছগাছালি শুরু হয়েছে, সেখানটায় রোসা কাবারকাসের দোকানে গিয়ে ঢুকলাম। রোসা অনেক বদলে গেছে। সবচেয়ে সাবধানী বেশ্যালয় সর্দারনি ছিল সে। বিশাল সাইজের যে মহিলাকে আমরা একসময় ফায়ার ব্রিগেডের মহিলা সার্জেন্ট বানাতে চেয়েছিলাম, তার বিশালাকৃতির শরীর ও খদ্দেরদের শরীরের আমন্ত্রণ নেভানোর সুচারু ক্ষমতার কারণে সেই রোসার শরীর স্বাস্থ্য কমে অর্ধেক হয়ে গেছে নিঃসঙ্গতার দোষে। গায়ের চামড়া কুঁচকে গেছে, আর কণ্ঠস্বর এমন তীক্ষ্ণ যে মনে হয় ও এক বাচ্চা বুড়ি। একসময় তার এক পাটির ঝকঝকে দাঁত ছিল, এখন দেখি এক দাঁতে সোনার ব্র্যাকেট বসানো, যেটা বের করে সে রঙ্গরস করে। প্রায় 50 বছর একসঙ্গে বসবাসের পর তার স্বামী মারা যায়। দুঃখটা আরো বেড়ে যায় যখন তার একমাত্র পুত্র মারা গেল, যে পুত্রকে শোকে দুঃখে সে আগলে রাখত। কিন্তু বুকে এসব দুঃখ চেপে রোসা চালিয়ে যাচ্ছে তার ব্যবসা। তার চোখগুলো এখনো আগের মতোই, স্বচ্ছ ও নিষ্ঠুর এক জোড়া চোখ। ওই চোখগুলো দেখে আমার মনে হলো, না, তার চরিত্র আগের মতোই আছে, কিছুই বদলায়নি। রোসার ওই দোকানে আলমারিতে বিক্রি করার মতো তেমন কিছুই দেখলাম না, কিংবা তার মূল ব্যবসা সম্পর্কিত কোনো কিছু চোখে পড়ল না ওই দোকানে। রোসা কাবারকাস এক খদ্দেরের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিল। আমি যখন চুপিসারে গিয়ে ঢুকলাম সেখানটায়, সে আমাকে দেখেই চিনতে পারল, নাকি না চেনার ভান করল, আমার হাল দেখে সেটা আমি ঠিক বলতে পারবো না। অগত্যা বসে রইলাম পাশের বেঞ্চিতে, যতক্ষণ না তাদের মধ্যকার কথাবার্তা শেষ হয়। বসে বসে ভাবছিলাম পুরনো দিনের কথা। কেমন ছিল রোসা এক সময়, সে কথা যদ্দূর মনে পড়ে, 2বারেরও বেশি। আমরা দুজনই তখন অনেক শক্ত সামর্থ্য। আমাকে আমার মিথ্যা মোহ থেকে সে বাঁচিয়েছিল। আমি যে সেটা ভাবছিলাম, এটা বোধহয় ও ধরতে পারল, কেননা সে আমার কাছে এলো এবং গভীর মনোযোগে সতর্ক চিত্তে আমাকে খুঁটিয়ে দেখল। আপনার তো দেখি বয়সই হয়নি। সে একটা করুণ দীর্ঘশ্বাস ছাড়ে। আমি তাকে তেল মারার চেষ্টা করলাম। তোমার বয়স বেড়েছে ঠিকই, কিন্তু আগের চেয়ে ভালো লাগছে। আসলে কিন্তু, সে বলল, এমনকি আপনার মৃত ঘোড়ার মতো মুখের ডাইসও একটু ফিরেছে। এর কারণ আমি আমার বেশ্যালয় বদলে ফেলেছিলাম। তাকে খেপানোর জন্য বললাম। ও উৎসাহিত বোধ করল। আমার যদ্দূর মনে পড়ে আপনার একটা লাঠি ছিল। সে বলল, ওইটা কই? কি বলবো বুঝে উঠলাম না। আমি পাশ কাটালাম।
আমাদের শেষ দেখা হওয়ার পর আমার যেটা ঘটেছে সেটা হলো মাঝে মধ্যে আমার পাছায় খুব জ্বালা করে। সে তৎক্ষণাৎ ব্যাপারটা ধরে ফেলল। ব্যবহার না করতে করতে যা হয় আর কি। সবই ঈশ্বরের মর্জি, তাকে বললাম। কিন্তু এটা ঠিক যে অনেকদিন ধরেই আমার পেছনের জ্বালা করছে, বিশেষ করে যে কোনো পূর্ণিমা রাতে। রোসা তার এটা ওটা রাখার বাক্সটা খুলে সবুজ রঙের পমেড ক্রিমের একটা কৌটা বের করল। ওটা থেকে আর্নিকা মলমের গন্ধ ছড়ালো। ওই মেয়েটিকে বলবেন যে ও যেন ওর আঙুল দিয়ে এভাবে আপনাকে মলমটা লাগাইয়া দেয়। এটা বলতে বলতে রোসা তার বুড়ো আঙুল বোলালো আমার শরীরে। ওকে প্রত্যুত্তরে বললাম, শকর ঈশ্বরের কাছে যে ও আমার এমন দেখভাল করছে এখনো। সে হেসে উঠল। আরে মশাই, আপনার জীবনের দাম আছে না? এরপরই কাজের কথায় ফিরে গেল। মাইয়াটা তো আপনার জন্য সে 10টা থেকে বসে আছে। সে বলল, মাইয়াটা সুন্দর, মার্জিত, সাফসুতরা, কিন্তু ডরে মারা যাইতেছে। কারণ হইল ওর এক বান্ধবী যে গাইরের এক অসাধু ব্যবসায়ীর সঙ্গে পালাইছে। তার নাকি অনেক রক্ত বাইর হইছিল 2 ঘন্টার মধ্যেই। কিন্তু রোসা আবার এটাও স্বীকার করল যে ব্যাপারটা অস্বাভাবিক নয়। কেননা কেননা গায়রার পুরুষগুলো এমনই একটু খচ্চর প্রকৃতির। এরপরই আবার বিষয়ে ফিরে গিয়ে বলে, বেচারি, তাছাড়া মাইয়াটাকে তো সারাদিন বোতাম বানানোর এক ফ্যাক্টরিতে কাজও করতে হয়। তাই এ আর এমন কি কঠিন কাজ? হয়, হগল পুরুষেরা এরকমই ভাবে, প্রত্যুত্তরে রোসা বলে। কিন্তু এটা তো পাথর ভাঙার চেয়েও বাজে একটা কাজ। একই সঙ্গে রোসা আমাকে জানায় যে মেয়েটিকে সে ব্রোমিন মাখা টোটকা খাইয়ে দিয়েছে এবং মেয়েটি এখন অঘরে ঘুমাচ্ছে। মেয়েটির প্রতি করুণা দেখাতে গিয়ে আমি ভয় পেলাম, না জানি আবার রোসা এ অজুহাতে মেয়েটির দাম আরো বাড়ায় কিনা। কিন্তু না, সে বলে, আমি এক কথার মানুষ, যা বলেছি তাই। প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা দাম, ক্যাশ টাকায় দিবেন, তার সার্ভিস পাবেন, ব্যাস। তাকে উঠোনের পথ ধরে অনুসরণ করলাম। তার কোঁচকানো ত্বক, আর যখন দেখলাম সে তার সুতার কাপড়ের ব্যান্ডেজে বাঁধা পাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, তখন খারাপ লাগলো। আকাশের ঠিক মাঝ বরাবর প্রকাণ্ড চাঁদটা পূর্ণিমার আলো ছড়াচ্ছে, আর বিশ্ব চরাচর যেন সবুজ এক জলে ডুবে যাচ্ছে। ডেরার কাছেই তালপাতার একটা ছাউনি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেটরদের ফুর্তিপার্টির জন্য, আর অনেকগুলো চামড়ার টোল পাতা, আর রশি দিয়ে টাঙানো কয়েকটা হ্যামক দোলনা। উঠোনের পর যেখানটায় অনেক ফলের গাছ, সেখানটায় ছিল 6টি পোড়া ইটের শোবার ঘর পাশাপাশি, আস্তরবিহীন, আর জানালাগুলো ছিল নেটের, যাতে মশা না ঢুকে। ঘরগুলোর কেবল একটিতেই মানুষ ছিল, আর ওটাতে আলো নেভানো ছিল একটু। রেডিওতে তনিয়ালা নেগ্রা প্যানপ্যানানি প্রেমের গান গাইছিল। রোসা কাবারকাস শূন্যে হাত নাড়াতে নাড়াতে বলে, বোলেরো গানের চেয়ে ভালো আর কি আছে জীবনে। ওর সঙ্গে এ ব্যাপারে আমি যদিও একমত হলাম, কিন্তু আজ পর্যন্ত এরকম কথা লেখার সাহস করিনি। সে দরজা ধাক্কা দিল, এক মুহূর্তের জন্য ঢুকেই আবার বেরিয়ে এলো। এখনো ঘুমাচ্ছে, বলল। ও বরং ঘুমাক, শরীরে একটু বিশ্রাম দরকার। আপনাকে ওর চেয়ে আরো বেশি রাত ধরে জেগে থাকতে হবে। আমি ঠিক আগামাথা বুঝতে পারছিলাম না। আমার কি করা উচিত বলে তোমার মনে হয়? তা আপনিই ভেবে নেন, আপনি তো বহুত কিছু জানেন। কেমন একটা অদ্ভুত নির্লিপ্ততায় সে বলে। দোনোমনো অবস্থায় আমাকে একা রেখে সে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন এই গল্পের পরবর্তী পর্বগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভালো থাকবেন এবং নিজের যত্ন নেবেন। টাটা।